গ্রুপ 17 এটা খুব আহ, সহজ। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এটাকে আমরা মনে রাখি হলো, ফেল করলে বলবো আমি আগে, অবশ্যই এটা মনে রাখার দরকারও হয় না। এই কারণে দরকার হয় না যে এটা আসলে আমরা এটার সাথে এত বেশি পরিচিত যে এটা বলার ইয়ে নেই। তো নিশ্চয়ই নাজিফা যদি আমাকে একটু বলো যে এদের স্থিতিশীল জারণ মান কত হবে। হুম। স্যার আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। এখনো শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে জার্মান -1। আমাকে কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যালো। স্যার শোনা যাচ্ছে। এখন কি যাচ্ছে শোনা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এদের স্থিতিশীল জারণ মান হবে যে মাইনাস। এদের স্থিতিশীল জারণ মান -1। আচ্ছা, তো এখানে আসলে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো এদের মধ্যে একটা তড়িৎ ঋণাত্মকতার ক্রম আছে। তড়িৎ ঋণাত্মকতার ক্রম। স্যার সাউন্ড ডিস্টার্ব করতেছে বেশি। সাউন্ড ডিস্টার্ব না, এটা কি ভেঙে ভেঙে আসতেছে নাকি আহ, ছোট বড় এরকম? এখন এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো, এদের এদের একটা তড়িৎ ঋণাত্মকতার ক্রম আছে। সেটা হলো যে ফ্লোরিন, ক্লোরিন, ফ্লোরিন তো এরকম, তারপরে ফ্লোরিনেরটা বেশি হবে, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। কেন? এদের মধ্যে সবচেয়ে এবং ইভেন পর্যায় সারণীর সবচেয়ে সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতার সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতার ক্রম, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন। কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 4। এটা মনে রাখি। তারপরে দ্বিতীয়টা হলো ক্লোরিন। তো এটা এই গ্রুপের, তো এই জন্য এখানে একটু মনে রাখতে হয়। তবে এখানে ইলেকট্রন আসক্তির যে ক্রমটা সেখানে একটু পরিবর্তন আছে। ইলেকট্রন আসক্তির ক্রম, এদের মধ্যে এমনি ফ্লোরিন ক্লোরিন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো সবাই জানি ক্লোরিনেরটাই আগে চলে আসে এবং আয়োডিন। এটা নিয়ে আমরা যদিও আলাদা করে কথা বলবো একটা সময় গিয়ে। তারপরে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমাদের একটা হাইড্রোজেন একটা এলিমেন্টস আছে। হাইড্রোজেন, এটা নিয়ে বলার দরকার নাই এখন, যদিও এটা তোমাদের মধ্যে। তো এটাই এরকম, এখানে আর তেমন বেশি কিছু নেই। তো অসামঞ্জস্য বিক্রিয়া নামে একটা জিনিস আছে। অসামঞ্জস্য বিক্রিয়া। তুমি কি অসামঞ্জস্য বিক্রিয়া সম্পর্কে শুনেছো কোনোদিন? না স্যার। আচ্ছা, আমরা তো একটা এরকম জানি, ধরো কিছু বিক্রিয়ার মধ্যে ধরো একটা যদি জারণ বিজারণ হয়, তো জারণ বিজারণে কিরকম হবে, ধরো এখানে সোডিয়াম, যেহেতু এটা একটা ধাতু, তো ও কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করলে তার মধ্যে যে সে বিজারক হবে, এখানে সেটা জারণ করবে। অর্থাৎ সোডিয়ামের মধ্যে সবসময় ও বিজারক এবং ওর মধ্যে জারণ ঘটে, এই জিনিসটার সাথে আমরা পরিচিত। কিন্তু এমন কিছু পদার্থ আছে একই সাথে ওদের মধ্যে জারণ বিজারণ উভয় জিনিসটা ঘটে। অর্থাৎ এটা জারণও করতে পারে, বিজারণও করতে পারে। তো যে সমস্ত পদার্থের মধ্যে
অথবা যে সমস্ত বিক্রিয়ার মধ্যে একই সময়ে জারণ বিজারণ উভয় ঘটতে পারে এই সমস্ত বিক্রিয়াকে বলে যে অসামঞ্জস্য বিক্রিয়া। তো এটা মনে রাখতে হবে যে 17 নম্বর গ্রুপের যারা আছে অর্থাৎ গ্রুপ 17 এর মৌলগুলো কিন্তু অসামঞ্জস্য বিক্রিয়া দেখায়। তো এটাই আর কিছু না। এবার হচ্ছে গ্রুপ 18। স্যার ওরা জারণ ঘটাতে পারে? হ্যাঁ, উভয় এর স্পেশাল কেস, এগুলো আমরা পড়াবো তোমাদেরকে। তুমি জাস্ট আপাতত এতটুকু জেনে রাখো, ওরা জারণ বিজারণ উভয় ঘটাতে পারলে তখন এটা 17 নম্বর গ্রুপের মৌলগুলো কেবল পারে, আর কেউ এটা পারে না। তো এই জন্য এদেরকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। এবার আসো গ্রুপ 18। গ্রুপ 18 তো এগুলো তোমরা সবাই জানো, জিএন, আর্গন, জেনন, রেডন, এটা হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন এবং ওগান আছে। তো এদের স্থিতিশীল জারণ মান কত হবে বলো তো? 0। এদের কয়েকটা অপর নাম আছে, এদেরকে বলা হয় ইনার্ড গ্যাস। তো এখন এদেরকে দুষ্ট মৌল বলে, অনেক কিছুই বলা হয়, নিষ্ক্রিয় আতেল মৌল এরকম বলা হয়। তো এদের সম্পর্কে প্রথম আমাদেরকে ধারণা দিয়েছিলেন থমসন। থমসন এদের সম্পর্কে আমাদেরকে প্রথম জানাইছে, তো একটু আমরা মনে রাখবো নিষ্ক্রিয় মৌল সম্পর্কে। তো এখন আসলে এখানে এসে আমরা জেনে কি করবো, এখানে এসে যেটা জানবো সেটা হলো, এতদিন তো আমরা জেনে আসছি যে এরা তো নিষ্ক্রিয় মৌল, এরা কারোর সাথে বিক্রিয়া করে না, কিন্তু আসলে আমরা এখানে দেখা যায় জ্যাননকে যখন অধিকতর তাপ দেওয়া হয় সেই জ্যাননটা পর্যায়ক্রমে 2, 4 এবং 6 এই ধরনের যোজ্যতা প্রদর্শন করে। ফলে জ্যানন ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে জ্যানন ডাইফ্লোরাইড, জ্যানন টেট্রাফ্লোরাইড এবং জ্যানন হেক্সাফ্লোরাইড যৌগ গঠন করে। তার মানে বিষয়টা কিরকম তোমাকে একটু বুঝাই বলি। জ্যানন এমনি একটা নিষ্ক্রিয় মৌল, মনে করো জ্যানন একটা নিষ্ক্রিয় মৌল। তো মনে করো যে ওর লাস্ট শেলে কি আছে, এই 2 নম্বর শেলটা আমি লাস্ট শেল মনে করলাম। তো এখানে ইলেকট্রন গুলো আছে, তো আমরা বলি যে এখানে ওদের যেহেতু এরা 8টা থাকবে লাস্ট শেলে, এরা বেশ স্থিতিশীল, কেউ এদের বন্ধনটা ভাঙতে পারে না বলে ওরা কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো কিন্তু যখন বাইরে থেকে এদেরকে যখন তুমি অধিকতর তাপ দিবা, এখানে কিন্তু জ্যাননের কিন্তু আরো কক্ষপথ আছে, মনে রাখতে হবে, আমরা কিন্তু এগুলো সবসময় বলি। শুধু একটা কক্ষপথ না, এখানে আরো অধিকতর আরো অনেক কক্ষপথ আছে। তো তুমি যখন একে তাপ দিবা, তাপ দেওয়ার ফলে এখান থেকে প্রথমে 2টা ইলেকট্রন এইখানে চলে আসবে। তো 2টা ইলেকট্রন যদি এখানে চলে আসে, তখন কিন্তু এর লাস্ট শেল কিন্তু আর এটা নেই, হলুদ হলুদ এটা নেই, ও লাস্ট ইলেকট্রন শেষ কক্ষপথ হয়ে গেছে এটা। তখন কিন্তু সে যোজনী 2 প্রদর্শন করবে, কখন? যখন ও তাপ দিবে, তখন অধিকতর তাপ দেওয়া হবে তখন। তো আরো তাপ দিলে এখানে 4টা চলে আসবে। তো এইভাবেই কিন্তু সে তার যোজ্যতা প্রদর্শন করে। অর্থাৎ এতদিন ধরে স্যার এরকম কি শুধু জ্যাননকে পারা যায় যে আরগুলোকে পারা যায় না? আরগুলোকে পারা যায় না, এবং তারা শুধু ফ্লোরিনের সাথে যৌগ গঠন করে, কারণ ফ্লোরিন অত্যাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল হওয়ার কারণে আরেকজনের ইলেকট্রনকে অধিকতর বল দ্বারা টানে আনতে পারে। বাকিগুলো কিন্তু এত বেশি অ্যাক্টিভ না। তড়িৎ-ঋণাত্মকতা মানে কি, ধরো মনে করো তোমার কাছে 5টা চকলেট আছে, তো আমি তোমার চকলেট গুলো চাচ্ছি। তো আমি তুমি এগুলো চকলেট গুলো ধরে আছো, তো আমি চাচ্ছি যে চকলেট গুলো নিয়ে ফেলবো, কিন্তু আমার শক্তি যদি তোমার থেকে অনেক বেশি হয় আমি তোমার থেকে নিয়ে ফেলতে পারবো, কিন্তু আমার শক্তি যদি দুর্বল হয় আমি পারবো না। তো এই যে আমরা মানুষজন শক্তি বলি, এগুলো একটা মৌলের ক্ষেত্রে বলে যে এগুলো তড়িৎ ঋণাত্মকতা। তো ফ্লোরিনে হচ্ছে অনেক বেশি শক্তি। তো যেমন লাস্ট শেলে যে ইলেকট্রন যে 2টা আছে, যে 8টা আছে, ওদেরকে তাপ দিলে এরা উপরে যখন চলে আসে ফ্লোরিনেই তাড়াতাড়ি গিয়ে তাদের সাথে বন্ধনে অংশগ্রহণ করে, বাকিদের অত এনার্জিতে কুলায় না আর কি। তো নোটের মধ্যে আমি একটা আজকে নোট দিব, নোটের মধ্যে এগুলো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কি কি এগুলো দেওয়া আছে, এগুলো তুমি নোট করে নিবে আর কি। তো এখানে 18 নম্বর গ্রুপের কিছু ব্যবহার আছে, এগুলো আমি আর বলতেছি না এখানে। 18 নম্বর গ্রুপের মৌলগুলো ব্যবহার বলতে যেমন কয়েকটা যদি বলি, হিলিয়ামের উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ হিলিয়াস থেকে, যার অর্থ সূর্য। আর ধরো নিয়নের অর্থ হলো নতুন, নিয়নের ব্যবহার হলো যে নিয়ন বাতিতে
অপারেশন থিয়েটারের লাইটে ব্যবহার করা হয়। তারপরে রাসায়নিক বিক্রিয়া আর্গনের কাজ কি? আর্গন হচ্ছে বৈদ্যুতিক বাতিতে আর্গন গ্যাস ব্যবহার করা হয়। হ্যাঁ, ক্রিপ্টন শব্দের অর্থ গুপ্ত, এগুলো ইয়াতে আছে। ক্রিপ্টন ব্যবহার খনি শ্রমিকেরা মাথায় টুপিতে ব্যবহার করে আর কি। তো এগুলো ছিল যে অল অ্যাবাউট হচ্ছে আমাদের 18 নম্বর গ্রুপের মৌল আর কি। হ্যাঁ, তো আরেকটা জিনিস আছে, এটা তোমাকে একটু করে জানাই, সেটি হলো ক্ল্যাথেরেট যৌগ নামে একটা জিনিস আছে। এটা তুমি কোনোদিন শুনো নাই? ক্ল্যাথেরেট যৌগ। তো আসলে ক্ল্যাথেরেট যৌগ কি? এটা নিয়ে যদি আমরা দেখি, একটা হলো যে ধরো, তুমি তো জানো অজৈব যৌগ বা জৈব যৌগের মধ্যে একটা বিষয় থাকে। তো কোন একটা যৌগের ভিতরে যদি 18 নম্বর গ্রুপের মৌল যুক্ত থাকে, মনে করো আমি তোমাকে যদি বলি এটা অক্সিজেন, এটা সালফার, এটা অক্সিজেন, এটা সালফার, এটা অক্সিজেন, এইভাবে হলো একটা যৌগ গঠন করলো। তো এখানে মনে করো আর্গন আছে। তো একটা ভিন্ন যৌগের মাঝখানে যদি আবদ্ধ অবস্থায় যদি একটা নিষ্ক্রিয় গ্যাস থাকে, তখন যে যৌগটা তাকে বলা হয় ক্ল্যাথেরেট যৌগ। অর্থাৎ কোনো একটা যৌগের শিকলের মাঝখানে যদি আর্গন আবদ্ধ অবস্থায় বা যে কোনো এটাকে কি বলে, নিষ্ক্রিয় গ্যাস যদি আবদ্ধ অবস্থায় থাকে, তাকে বলে যে ক্ল্যাথেরেট যৌগ। তো সেরকম একটি ক্ল্যাথেরেট যৌগ আমি তোমাকে একে দেখাই, যদি একটু দেখতে বেশ বিদঘুটে। বেনজিন রিং, এখান থেকে একটা অক্সিজেন আসবে, হাইড্রোজেনের সাথে যৌগ গঠন করবে, এটা বেনজিনের সাথে যৌগ গঠন করবে। তো এখানে একটা হাইড্রোজেন থাকবে, তো এখানে একটা অক্সিজেন, এরকম একটা যৌগ আর কি, মানে এটা অক্সিজেনের সাথে। তো এই যে মাঝখানে আছে, এই মাঝখানে এক আর্গন আবদ্ধ অবস্থায় আছে। এই টোটাল এই যৌগটাকে বলা হয় ক্ল্যাথেরেট যৌগ। আমি যদি তোমাকে একটু পরে শোনাই, সেটি হলো কতগুলো বিশেষ ধরনের অজৈব যৌগ আছে যাদের কেলাস জালিকার ফাঁকের মাঝে নিষ্ক্রিয় গ্যাস অবরুদ্ধ অবস্থায় থাকে, তাদেরকে ক্ল্যাথেরেট যৌগ বলে। হুম, তো এটাই হলো ক্ল্যাথেরেট যৌগ। তো এর মধ্য দিয়ে আমাদের ওই যে পি ব্লকের কথা যে আমরা বলে আসছি, এরা গ্রুপ, ওই যে আমরা এস ব্লক শিখলাম, যে এস ব্লক ছিল, এস ব্লকে গ্রুপ 1 2 শিখছিলাম, পি ব্লকে আমরা 13 থেকে 18 এদেরকে শিখছিলাম আর কি। তো এখন আমাদের এগুলা 18, 13 থেকে 2 থেকে 18 পর্যন্ত শেষ হলো, তো বাকি থাকে আমাদের ডি ব্লক মৌল। হ্যাঁ, তো ডি ব্লক মৌল আসলে খুবই ইম্পর্টেন্ট, ওরা থাকলে ভালো হতো। তো এখন দেখো, ডি ব্লক মৌল কাকে বলে তুমি বুঝতেই পারছো। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণতা, সরি, ডি ব্লকে প্রবেশ করে। যেমন আমি উদাহরণ তোমাকে দিতে পারি, ধরো ফেরাম, এটা 26, আর এটাকে আমরা লিখি আর্গন 4s2 3d6। তো এটা ডিতে প্রবেশ করছে, সেই জন্য এটা হলো ডি ব্লক মৌল। তো এটা বোঝার আগে এটা আমরা এটা বলতে পারি, গ্রুপ হচ্ছে আমাদের যারা আছে এর মধ্যে গ্রুপ কত, 3 থেকে 12 এর সকল মৌল হলো ডি ব্লক মৌল। ডি ব্লক।
তো এর সংখ্যা হলো 41টি। তো ডি ব্লকের সংখ্যা 41টি। তো খুবই ইম্পর্টেন্ট। তো ডি ব্লকের পরে আমাদের যেটি আসে সেটি হলো ডি ব্লকের পরে আসে একটা জিনিস হলো অবস্থান্তর মৌল। আচ্ছা, এটা কিরকম? সবাই অবস্থান্তর মৌল হতে পারবে না, যারা ডি ব্লক মৌল তারাই কেবল অবস্থান্তর মৌল হতে পারে। তো এখন দেখো, অবস্থান্তর মৌল বলে যে এই শব্দটাকে ভাঙো, অবস্থানের স্থানান্তর, অবস্থানের স্থানান্তর। তো বিষয়টা কিরকম? ধরো ডি মানিতে কয়টা বক্স? 5টা বক্স। একটা, দুইটা, একটা, 5টা। এই বক্সগুলো হচ্ছে ডি এর জন্য। তো এই বক্সগুলোতে যেটা হয় যে তোমার ইলেকট্রন যদি এরকম থাকে, তুমি খেয়াল করে দেখো, ধরো এখানে 5টি ইলেকট্রন, আগে থেকে 10টি ইলেকট্রন আছে। তো যেহেতু 10টি ইলেকট্রন আছে, এরা ইলেকট্রনগুলো অবস্থানে স্থানান্তর করতে পারবে না, তাহলে এটা অবস্থান্তর মৌল হবে না এরকম হলে। আবার যদি এরকম হয়, ডি এর 1, 2, 3, 5, এরকম যদি থাকে যে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, তো এখন চাইলে এই ইলেকট্রনটা একটা একটা মুভ করতে পারবে, তাহলে তারা অবস্থান্তর মৌল হবে। এখন অবস্থান্তর মৌল হওয়ার জন্য স্থিতিশীল আয়ন হতে হয়। স্থিতিশীল আয়ন কি? স্থিতিশীল আয়ন, স্থিতিশীল আয়ন মানে মনে রাখবে যে মৌলের যোজনী যত তার আয়নের ইলেকট্রন বিন্যাস। যেমন সোডিয়ামের স্থিতিশীল আয়ন হবে সোডিয়াম প্লাস, তাহলে এটা 1s2 2s2 2p6, তাহলে এটা হলো তার স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস। এখন তুমি ডি ব্লক মৌল যেগুলো আছে তাদের এরকম স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করার পর যদি ডি অরবিটালে D1 থেকে D9 পর্যন্ত থাকে, তাদেরকে আমরা বলবো যে অবস্থান্তর মৌল। যেমন আমরা একটি বেশ পরিচিত প্রশ্ন বলি এরকম যে জিঙ্ক এবং ফেরাম, এটা হলো 30, একটা 26। তো দুইটারই ইলেকট্রন বিন্যাস এরকম যে আর্গন এটা, আর এটা 4s2 3d10, আর এটা আর্গন, এটা 4s2 3d6। তো এখন আমি যদি জিজ্ঞেস করি এই দুইজনের মধ্যে কে অবস্থান্তর মৌল, কে ডি ব্লক মৌল, বা কে দুইটাই, তো এটা যদি করি তাহলে এটা আছে এরকম। তুমি খেয়াল করে দেখো যে এখানে জিঙ্কের জন্য যদি এই অবস্থায় যদি আমি বলে দিই ডি তে 10 আছে, ডি তে 6, এই ভিত্তিতে বললে হবে না, আমাকে জিঙ্কের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে। জিঙ্কের স্থিতিশীল আয়ন কত হবে বলো তো? জিঙ্ক 2+, তখন কি হবে? আর্গন 4s2 3d8, তাই না? হ্যাঁ। না দেখো, হ্যাঁ, হ্যাঁ স্যার। না তুমি ভুল বলেছো, যে তুমি মনোযোগ দিচ্ছ কিনা দেখতেছি। এটা তো ডি ইলেকট্রন তো যেখানে আগে প্রবেশ করে সেখান থেকে যাবে। যেমন আর্গন তো 4s ইলেকট্রন দুইটা আছে, আগে 4s থেকে যাবে তারপর ডি থেকে যাবে, এই জন্য এটা এরকম হবে না। এটা হবে কিরকম? আর্গন থাকবে 4s0 3d10। বুঝছো নাকি এখন বিষয়টা? বুঝছি আবার স্যার। এর স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস 3+, তাহলে আর্গন 4s0 3d কত হবে? 5। বুঝছো তো এখন? তো হ্যাঁ স্যার। এখন সিদ্ধান্ত নাও তুমি। এখন যেহেতু জিঙ্কের আয়নের ইলেকট্রন বিন্যাস করার পরেও এখানে কি আছে? ডি অরবিটাল পূর্ণ আছে। আবার এখানেও ইলেকট্রন বিন্যাস করার পরেও ডি অরবিটাল কি আছে? আংশিক পূর্ণ। তাহলে এখানে ফেরাম হবে যে অবস্থান্তর মৌল। কেন? যদি D5 হয়, এই বক্স যে আছে এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, তাহলে 5টা হলে 1, 2, 3, 4, 5, এরা তাহলে এগুলো এখানে মুভ করতে পারবে না ইলেকট্রন গুলো, তাহলে অবস্থানের পরিবর্তন করতে হবে, এই জন্য অবস্থান্তর মৌল।
কিন্তু জিঙ্কেরটা দেখো এখানে কি আছে, 1 2 3 4 5। তো এখানে তো 10টা রয়ে গেছে, এরকম গেছাগেছি করে ওরা তো আর যেতে পারবে না, অবস্থানের পরিবর্তন করতে পারবে না, এই জন্য এটা অবস্থান্তর মৌল না। তুমি কি বুঝতে পারছো কোনটি অবস্থান্তর মৌল কোনটি অবস্থান্তর মৌল না? হ্যাঁ স্যার, বুঝছি। স্যার, হ্যাঁ, আন্ত অবস্থান্তর মূল্য এটা কি? এটা হচ্ছে এফ ব্লক মৌলের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে তা আন্ত অবস্থান্তর মৌল। মানে এটা ডি দিয়ে যদি আংশিক পূর্ণ থাকলে অবস্থান্তর মৌল, তো এফ ব্লক মৌলের যদি আংশিক পূর্ণ থাকে তাহলে আন্ত অবস্থান্তর মৌল। বুঝছি। এখন ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য অবস্থান্তর মৌলের একটা প্রশ্ন আসে, সকল ডি ব্লক মৌল, সরি সরি, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল হলেও সকল ডি ব্লক মৌল কি নয় বলো তো? বলো না, বুঝো না নাকি অবস্থান্তর? অবস্থান্তর মূল্য নয়। কেন? কারণ এই যে দেখো একটু আগে আমরা উদাহরণ দিয়েছিলাম, ফেরাম এবং জিঙ্ক ওরা উভয়ে ডি ব্লক, কিন্তু এদের মধ্যে ফেরাম অবস্থান্তর, জিঙ্ক অবস্থান্তর নয়। বুঝছো তো? হ্যাঁ স্যার। এবার আসো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। এগুলো একটু শিখতে হবে, এগুলোর জন্য প্রতিটি লেকচার পরীক্ষায় আসবে। 1 নম্বর, এরা জটিল যৌগ গঠন করে। 2 নম্বর, এরা রঙিন যৌগ গঠন করে। 3 নম্বর, এরা প্রভাবক হিসেবে ক্রিয়া করে। 4 নম্বর, এরা চুম্বক ধর্ম প্রদর্শন করে। 5 নম্বর হলো যে এরা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। বুঝছো? এই 5টা মুখস্থ করতে হবে, আর আমাদের এগুলোই সৃজনশীলে আসবে। রঙিন যৌগ কিভাবে গঠন করে, এটা সিকিউ সৃজনশীল অবশ্যই অবশ্যই আসবে, পরীক্ষা দেখবা। জটিল এগুলো প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে পড়াবো, কিভাবে জটিল যৌগ হয়, কিভাবে প্রভাবক, কিভাবে চুম্বক ধর্ম। তুমি একটা হেডলাইন লিখতে পারো, এটা হলো যে এদের সব বৈশিষ্ট্য দেখায় কি কারণ, এদের ডি অরবিটাল অরবিটাল আংশিক পূর্ণ থাকার কারণে এরা সকল বৈশিষ্ট্য, সকল বৈশিষ্ট্য মানে উপরে 5টি আর কি, সকল বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে। বুঝছো না হ্যাঁ? মানে ওদের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকার কারণে কেন কেন পারে আবার একটু দেখো, ওদের ডি অরবিটালটা এরকম তো, 1 2 3 4 5, ইলেকট্রন একটা যদি এখান থেকে এখানে যায় তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তৈরি হয় না? তো ল্যামডার মানের কারণে ওরা বিভিন্ন কিছু হয়, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, কারণ এখন ওরা নাই তো প্রাণ পাচ্ছে না। তুমি এখনো যেগুলো বলছো এগুলো বুঝছো কিনা দেখো। বুঝছি স্যার। কোনো প্রশ্ন? স্যার, হ্যাঁ, ক্লোরিনকে উত্তেজিত করা যায়। সব কিছুকে উত্তেজিত করা যায়,
যদি সে পরিমাণ টেম্পারেচার দেওয়া হয়। তো ক্লোরিনের যোজনী কেন ভিন্ন হয় না? উত্তেজিত করলে যোজনী আহ, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না? এটা আসলে সবাই তো করবে না, কারণ এরা যাওয়ার একটা, যেমন প্যারাম্পেরিক কেন করে, এরা অবস্থান্তর মৌল হওয়ার কারণে ইলেকট্রন গুলো অবস্থান পরিবর্তন করতে পারে, এই যে এখান থেকে এখানে গেছে। মূল ওদের ডি অরবিটাল খালি থাকতে হবে সবার। ডি অরবিটাল খালি থাকলে এরা পরিবর্তনশীল যোজনী দেখাতে পারে। ক্লোরিন তো ডি ব্লক মৌলও না, এরা তো পি ব্লক মৌল। তো স্যার সালফারও তো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ও তো পি ব্লকে। হ্যাঁ, এখন বলি, কেমিস্ট্রিতে সবগুলো জিনিসের হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার নামে একটা জিনিস আছে। মানে একটা জিনিস, একটা মৌল কি আচরণ করবে, এটা ওর ইনারটা কেমন। আর সব মৌল এক ধরনের বৈশিষ্ট্য দেখায় না, এখানে দেখবা যে কোনোটা একটা ব্যতিক্রম, একটা এরকম, এগুলো কেমিস্ট্রিতে কমন ঘটনা। তো এগুলো প্রত্যেকটার জন্য মানে একটার ব্যাখ্যা দিয়ে আরেকটাকে তুমি বোঝাতে পারবে না, কারণ এগুলো একটা একটার জন্য স্পেসিফিক এলিমেন্টস। আমরা যখন পরিবর্তনশীল যোজনের ব্যাপারটা পড়বো, তখন আমরা কেন কিভাবে হয় ওটা বুঝতে পারবো। এগুলো প্রত্যেক শুধু এই প্রত্যেকটা জিনিসের জন্য, যেমন আমাদের জটিল যৌগ নিয়ে একদিন একটা লেকচার দিতে হবে পুরো ক্লাস, রঙিন যৌগ নিয়ে পুরো একটা লেকচার ক্লাস নিতে হবে, প্রভাবক নিয়ে একটা লেকচার দিতে হবে, চৌম্বক ধর্মের উপর একটা লেকচার। তো এগুলোই মূলত পরীক্ষায় আসবে। আজকে ওরা আসে না, এগুলো খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আগামী ক্লাসে আমরা কি করবো জানো, এগুলো সবগুলোর ক্যারেক্টারিস্টিক। তো তুমি যে কাজটা করবে, বাসায় জটিল যৌগ কিভাবে গঠন করে, জটিল যৌগ কি, রঙিন যৌগ কিভাবে গঠন করে, প্রভাবক কিভাবে কাজ করে, এগুলো রিডিং পড়ে দেখবে। তো আমি যখন বুঝাই দিব তখন তোমার কাছে এগুলো ইজি লাগবে। বুঝছো? ওকে স্যার। তো তুমি এতটুকু নোট করে ফেলি। আগামী ক্লাস তো কালকে হওয়ার সম্ভাবনা আছে, আমি ওদেরকে কথা বলে দেখি। হ্যাঁ, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে। এই তো আজকে আসসালামু আলাইকুম। অনেক